নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন আমি পদ্মজা উপন্যাসের পর্ব ৩৯। শুনতে থাকুন আমি পদ্মজা। দ্বিতীয় তলার সিঁড়ি মাড়িয়ে উঠতেই শিহরণ জাগলো আমিরের শরীরে। বারান্দায় পৌঁছে সে অনুভব করল শীতল উত্তুরে বাতাসের স্পর্শ। চারিদিকে নিস্তব্ধতা, শুধু আকাশের বুকে ঝিকমিক করা তারা আর চাঁদের মৃদু আলো ছাড়া কিছুই নেই। কানে এলো কান্না সুর, যেন কোনো অদৃশ্য সত্তা যুগ যুগান্তরের বেদনা বুকে নিয়ে অশ্রুসিক্ত হচ্ছে। এই অচেনা আর্তনাদ আমিরের মনে অস্বস্তি জাগালো। দ্রুত পায়ে সে এগিয়ে গেল পদ্মজার ঘরের দিকে। ঘরের প্রতিটি কোণ অন্ধকারে নিমজ্জিত, বাতাসে ভেসে বেড়াচ্ছে ভারী কান্নার রেশ। আন্দাজে বিছানার পাশে পৌঁছে আমির খুঁজে নিল টেবিলের উপর রাখা হ্যারিকেন আর দিয়াশালাই। কম্পমান হাতে জ্বালালো আলোর শিখা। ঘাড় ফিরিয়ে তাকাতেই চোখে পড়ল দেয়াল ঘেঁষে হাঁটুতে মুখ গুঁজে বসে আছে পদ্মজা। সারাটা শরীর কেঁপে উঠছে প্রবল কান্নায়। এই করুণ দৃশ্য দেখে আমিরের বুকে জাগলো অব্যক্ত বেদনা। পদ্মজার অশ্রু তার হৃদয়কে ভিজিয়ে দিল। মোড়ল বাড়িতে বিষাদের কালো ছায়া নেমেছে। প্রেমা শরীরে জ্বরের দাপট, চোখ মেলে তাকানোর শক্তিটুকু হারিয়ে ফেলেছে। বাসন্তী দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন। একদিকে পূর্ণার অকাল মৃত্যু, অন্যদিকে প্রেমার এই বিপর্যস্ত অবস্থা। মৃদুল, যে কখনো জীবনের কঠোর বাস্তবতার মুখোমুখি হয়নি, সেও হারিয়ে ফেলেছে নিজেকে। বাবা মায়ের আদরের দুলাল, যার জীবনে কখনো অভাবের ছায়া পড়েনি, সেই ছেলের কাছে এই আঘাত মৃত্যুর সমান। তার স্বাভাবিক হয়ে ওঠার পথ কতটা দীর্ঘ হবে তা কেউই বলতে পারে না। আর পদ্মজা, সে সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে অন্দরমহলে আশ্রয় নিয়েছে। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, জীবন্ত একটা মূর্তির মতো দেখাচ্ছে। দীর্ঘক্ষণ ও বাড়ির এক জায়গায় নিশ্চল বসে থাকার পর হঠাৎ করেই সে অন্দরমহলে চলে এলো। সঙ্গে খণ্ড খণ্ড আষাঢ়ি মেঘ দুই চোখে জড়ো করে নিয়ে এসেছে। কথা বলতে গিয়ে আমির অনুভব করল তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। কেন এমন হয়? পদ্মজা কোনো আসমানের চাঁদ যে তাকে ছোঁয়ার কথা ভাবলেই তার গলা শুকিয়ে আসে? কয়েকদিনের এই বিচ্ছেদে পদ্মজার চোখের দিকে তাকাতেও সংকোচ বোধ হচ্ছে। অথচ গত ৬ বছর ধরে তারা প্রতিটি রাত একে অপরের বুকের সঙ্গে লেপ্টে কাটিয়েছে। কত জ্যোৎস্না ভরা রাতে রচনা করেছে প্রেমের গল্প। আমির ঢোক গিলে সাবধানে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, চলে এলে কেন? মাথা তুলে তাকালো পদ্মজা। তার চোখের দৃষ্টিতে আমির বিহল হয়ে গেল। প্রবলভাবে স্পন্দিত হতে লাগলো বুক। পদ্মজার নাকের ফুলটা ঝলঝল করছে।
এই অলংকার বিয়ের পর আমির পরিয়ে দিয়েছিল। তাতে গেঁথে দিয়েছিল জন্ম জন্মান্তরের প্রেম। এখন সেই প্রেম বিষাক্ত দানায় রূপ নিয়েছে। পদ্মজা এক হাতে মাথা ঠেকিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, জীবনে কিছুই পেলাম না। 16টা বছর কাটিয়েছি আব্বার অবহেলা আর কটু কথা শুনে। তারপর আমার আম্মাও আমাকে ছেড়ে চলে গেল। সেও একজন বিশ্বাসঘাতক। শেষের বাক্যে ফুটে উঠল ক্ষোভ ও অভিমান। আমির তৎক্ষণাৎ প্রতিবাদ করে বলল, উনি বিশ্বাসঘাতক নন। ক্ষুধার্ত বাঘিনীর মতো 2 হাতে মেঝে আঁকড়ে ধরল পদ্মজা। আমিরের দিকে তাকালো রক্তবর্ণ চোখে। বুক থেকে আঁচল সরে যে মেঝেতে লুটিয়ে পড়েছে সেদিকে ভ্রুক্ষেপ নেই। রাগে দাঁতে দাঁত চেপে আমিরকে বলল, করেছে করেছে, সবকিছুর জন্য আমার আম্মা দায়ী। সব ভুল আম্মার। সে আমাকে জন্ম দিয়েছে, আমাকে আগুনে ঠেলে দিয়ে নিজে চলে গেছে। ছোটবেলা থেকে বলে এসেছে সারা জীবন আমার সঙ্গে থাকবে, আমাকে আগলে রাখবে। যাই হোক সব আমাকে বলবে, কিন্তু আম্মা একটা কথাও রাখেনি। প্রতারক, বিশ্বাসঘাতক। সব দোষ আমার মায়ের, সব দোষ। পদ্মজা এখন সম্পূর্ণ অস্থির। তার শ্বাস প্রশ্বাস অনিয়মিত, সমগ্র সত্তা বিপর্যস্ত। অশ্রুসিক্ত চোখে হঠাৎ আমিরের দিকে তাকিয়ে অদ্ভুত হাসি হাসল। বলল, সবাই কি ভেবেছি আমাকে কষ্ট দিয়ে কাঁদাবে? আমি কাঁদবো না, কিছুতেই কাঁদবো না। কথাটা শেষ করেই আবার কান্নায় ভেঙে পড়ল সে। মানুষের সহনশীলতার সীমা অতিক্রম করলে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। তখন জীবনের ছোট ছোট ঘটনাগুলোকেও সে অতিরিক্ত গুরুত্ব দিতে থাকে, অবিরাম বিলাপ করে আর চোখের জল ফেলে। পদ্মজার অবস্থাও এখন ঠিক তেমনই। স্ত্রীর আর্তনাদ আমিরের মস্তিষ্ক বিদীর্ণ করতে চাইছে। মন তো চাইছে অনেক কিছু বলতে, বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিতে, কিন্তু সব কথা মনেই রয়ে গেল। কিছুই বলতে পারল না। সে শুধু 2 হাতে নিজের চুল আঁকড়ে ধরল, ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। আত্মগ্লানি তাকে গ্রাস করে ফেলেছে। তার কারণেই পদ্মজার জীবন এভাবে বিপর্যস্ত হয়ে গেল। পদ্মজার আর্তনাদ আর বিলাপ একটা অদৃশ্য প্রেত হয়ে ঘুরপাক খাচ্ছে ঘরের চারিদিকে। আমিরের মনে হচ্ছে কেউ তার মস্তিষ্কে নিষ্ঠুরভাবে আঘাত করছে। জানালা দিয়ে বাইরে তাকালো সে। রাতের আকাশের অসংখ্য তারাও যেন বেদনার সুরে মৃদু গুঞ্জন করছে। তার হৃদয়ের শহর আজ বেদনায় ভরা। অন্য সময় হলে হয়তো পালিয়ে যেত, কিন্তু আজ নয়। আজ সে থাকবে। তার সমগ্র সত্তা কোমল বাতাসের স্পর্শে শরীরের প্রতিটি শিরায় শিহরণ জাগছে। পদ্মজার দিকে তাকিয়ে নিজের চুল আরো জোরে টানতে লাগলো আমির। পদ্মজা পা ছড়িয়ে বসে পড়ল। দেয়ালে মাথা রেখে বুঝল চোখ। আমির তার দিকে তাকিয়ে থেকে
নিজের হাত কামড়াতে লাগলো, নিজেকে প্রশ্ন করলো, সে কি তার সিদ্ধান্তে অটল? হ্যাঁ আর নায়ের দ্বন্দ্বে সে হারিয়ে গেল। অচিরেই তার মন থেকে উত্তর এলো হ্যাঁ। সেই মুহূর্তেই একটা অদৃশ্য প্রাচীর ভেঙে পড়ল। পৃথিবীর সব ফুল হলো প্রস্ফুটিত একসঙ্গে। শান্ত সমুদ্রের ঢেউ হঠাৎ তীরে আছড়ে পড়ল বিকট শব্দে। বিছানা থেকে নেমে পদ্মজার দুই বাহু ধরে তাকে দাঁড় করালো আমির। পদ্মজা তখন দরজার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মানসপটে পার পার দেখা দিচ্ছে পূর্ণা আর পারিজার রক্তাক্ত মূর্তি। হঠাৎ আমিরের মুখে আঁচড় কাটল পদ্মজা। নখের আঘাতে ক্ষত বিক্ষত করল তার গাল। আমির তাকে দৃঢ়ভাবে বুকে জড়িয়ে ধরল। আবার কান্নায় ভেঙে পড়ল পদ্মজা। তাকে বিছানায় বসিয়ে মৃদু স্বরে বলল আমির, একটু শান্ত হও, একটু। পদ্মজা প্রথমে আমিরের স্পর্শ বোধহয় ধরতে পারেনি। এখন সচেতন হয়ে সে এক ছটকায় আমিরের হাত সরিয়ে দিয়ে বিছানার মাঝখানে গিয়ে বসলো। আমির তার সামনে এসে বসতেই পদ্মজার মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা, যেদিন পাতালে আমিরকে দেখেছিল বিবস্ত্র মেয়েদের বেল্ট দিয়ে আঘাত করতে। রক্ত তার শিরায় টকবক করে ফুটতে লাগলো। পূর্ণার সঙ্গেও কি এমন ঘটেছে? কিছু বোঝার আগেই আমিরের গলা চেপে ধরল পদ্মজা। বিস্মিত হলেও আমির প্রতিরোধ করল না। স্বামীর মুখের ওপর ঝুঁকে অস্পষ্ট কিছু বিড়বিড় করতে লাগলো পদ্মজা। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে আমিরের গলা আরো জোরে চেপে ধরল। আমির অনুভব করলো তার নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করতেই গড়িয়ে পড়ল যন্ত্রণার অশ্রু। হঠাৎ গলা ছেড়ে দিয়ে দূরে সরে গেল পদ্মজা। স্বামীর বিবর্ণ মুখ দেখে ক্ষণিকের জন্য হাসল সে। তারপর আবার নীরব হয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল হেমলতা, পারিজা আর পূর্ণার মৃত মুখগুলো। দেখলো পূর্ণা একটা গাছের সামনে বসে কাঁদছে, আর পারিজা একটা বাড়ির ছাদে বসে আছে। রক্ত ঝরছে তার গলা থেকে। পদ্মজা নিষ্পলক চোখে তাকিয়ে রইল সেদিকে। তারপর এক অদ্ভুত হৃদয় বিদারক স্বরে কেঁদে উঠল। আমির নিজেকে সামলে নিতে কিছুটা সময় নিল। পদ্মজা এরই মধ্যে কান্না থামিয়ে বিস্মিত দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে পদ্মজার কাছে এসে বসলো আমির। পদ্মজার একটা হাত নিজের মুঠোয় নিয়ে কোমল ভাবে স্পর্শ করলো আঙুলগুলো। পদ্মজার মুখের ওপর কয়েকটি উড়ন্ত চুল নাচছিল। আমির সেই অবাধ্য চুলগুলোকে আলতো করে পদ্মজার কানের পেছনে গুজে দিল। মেয়েটার চোখ, নাক, গাল, ঠোঁট সবকিছু পর্যবেক্ষণ করতে করতে আমিরের মন চলে গেল অতীতে। একটা স্মৃতি ভেসে উঠল মনে। সেদিন পদ্মজা বিরক্ত হয়ে রাগত স্বরে বলেছিল, আর একটা চুমু দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু সেই কথা শুনে থমকে গিয়েছিল আমির। তখন ঢাকায় তাদের নব দম্পতির জীবন। পদ্মজা বিশ্ববিদ্যালয়ে পড়ছিল। পরের দিন তার পরীক্ষা, তাই সে মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল। কিন্তু আমির সেদিন
বাড়িতে থেকে সারাক্ষণ নানাভাবে বিরক্ত করছিল। কখনো তার নাকে চুমু দিচ্ছিল, আবার কখনো গালে। বারবার পড়ার সূত্র হারিয়ে ফেলছিল পদ্মজা। শেষমেশ সে ভীষণ রেগে গিয়ে ওই কথাটি বলে ফেলে। আমির, যে স্বভাবতই রাগী প্রকৃতির, তৎক্ষণাৎ ক্রুদ্ধ হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় আমির যখন বাড়ি ফিরল, তখন তার মুখে নীরবতার ছায়া। পদ্মজা স্বামীর এই অস্বাভাবিক চুপচাপ দেখে হতবাক হয়ে গেল। কথা বলার চেষ্টা করলেও আমিরের মুখ থেকে শুধু দু একটা অস্ফুট শব্দই বের হলো। পদ্মজা লজ্জায় সরাসরি কিছু বলতে না পারলেও নানাভাবে আমিরের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। আমির অন্তরে নরম হয়ে গেলেও বাইরে গাম্ভীর্য ভাবটা ধরে রেখেছিল। খাওয়া দাওয়া শেষে সে নীরবে শোবার ঘরে চলে গেল। অন্য দিনগুলোতে আমির তাকে আদর করে কাছে টেনে নিত, দুজনে একসঙ্গে ঘুমাতো। আজ এই ব্যতিক্রম আচরণে কুঁকড়ে গেল পদ্মজার অন্তর। সামান্য একটা কথার জন্য কি এমন আচরণ করা উচিত? অভিমানে ভরা মন নিয়ে সে বসে রইল বৈঠকখানায়। ওদিকে আমিরের মনেও দোলাচল শুরু হয়েছে। রাত গভীর হচ্ছে, অথচ পদ্মজা এখনো ঘরে আসেনি কেন? সে ভেবেছিল পদ্মজা নিশ্চয়ই এসে মিষ্টি কথায় তার রাগ ভাঙাবে, তখন সে কিছু একটা চাইবে। কিন্তু তার প্রিয়তমা তো ঘরেই আসছে না। অবশেষে আমির বিছানা ছেড়ে বাইরে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলো পদ্মজা সোফায় বসে আছে, মুখে অভিমানের ছাপ। আমির বুঝল রাগ ভাঙানোর বদলে পদ্মজাও রাগ করে বসে আছে। আমির গলা পরিষ্কার করে বলল, রাত কত হলো? কেউ কি ঘুমোবে না? অভিমানী স্বরে উত্তর দিল পদ্মজা, যাকে কেউ গ্রাহ্যই করে না সে কেন ঘুমোতে যাবে? মুখে হাসি নিয়ে পদ্মজার সামনে বসে পড়ল আমির। পদ্মজার চোখে অশ্রুর ঝিলিক দেখা গেল। আমির তার হাতে চুমু খেয়ে বলল, কি শিশু মনের বউ পেয়েছি রে, একটুতেই কেঁদে ফেলে। পদ্মজা তৎক্ষণাৎ জবাব দিল, তাহলে ছেড়ে দিন না। বিস্ময়ে বড় হয়ে গেল আমিরের চোখ। পদ্মজা কখন এত কথা শিখল? কি গভীর অভিমান তার! আমির মৃদু হেসে পদ্মজার মুখের কাছে ঝুঁকে বলল, মৃত্যুর আগে ছাড়ছি না। পরপারে যদি আবার দেখা হয় তখনও তোমার পিছু নেব। আমিরকে ঠোঁটের দিকে এগোতে দেখে পদ্মজার মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। তাদের বাড়ির প্রতিটি কোণ তাদের প্রেমের সাক্ষী। সর্বত্র তাদের ভালোবাসা স্পর্শ লেগে আছে। তাদের ছোটখাটো অভিমান, রাগ ভাঙানোর চেষ্টা আর প্রেমের মধুর খেলা চলছিল বেশ। প্রতিটি মুহূর্তে তাদের সম্পর্ক আরো গভীর, আরো মধুর হয়ে উঠেছিল। স্মৃতির গলি থেকে বেরিয়ে বর্তমানে ফিরে এলো আমির। রান্নাঘরে গিয়ে লতিফাকে ডেকে গরম পানি আর একটা ছোট তোয়ালে আনতে বলল। পদ্মজার মাথার যন্ত্রণা তীব্র হতে তীব্রতর হচ্ছে। তার চোখের সামনে একটা ভারী পর্দা নেমে এসেছে, যার ফলে এই পৃথিবীর কোনো কিছুই তার দৃষ্টিগোচর হতে চাইছে না। সে চোখ বুজে রইল। বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে চাইছে। তার হাঁটু থেকে পা পর্যন্ত কাদায় মাখামাখি। আমির যত্ন সহকারে ভেজা তোয়ালা দিয়ে পদ্মজার হাত পা মুছিয়ে দিল। তারপর লতিফাকে ডাকলো। লতিফা
পদ্মজার এই বিপর্যস্ত অবস্থা দেখে ভয়ে শিউরে ওঠে। আমির তাকে আশ্বস্ত করার চেষ্টা করে বলল, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে। লতিফার চোখে কৌতূহলের ঝিলিক। আমির ধীরে ধীরে বলতে লাগলো, পদ্মজার যত্ন নিতে হবে তোকে। রাধাপুরের রঞ্জন মিয়াকে চিনিস তো? লতিফা মাথা নেড়ে সায় দিল, উনি নিজের হাতে খাঁটি বাদামের তেল বানান। পদ্মজা এই তেল চুলে ব্যবহার করে। তুই নিয়মিত ওনার কাছ থেকে তেল নিয়ে আসবি। আর একটা কথা, পদ্মজার পিঠের হাড়ে মাঝে মধ্যে ব্যথা হয়। ছোটবেলায় কোথাও আঘাত পেয়েছিল। যখন দেখবি ও ঝুঁকে ঝুঁকে হাঁটছে, বুঝবি পিঠে যন্ত্রণা হচ্ছে। তখন সরিষার তেল মালিশ করে গরম সেক দিবি। 3 বেলা ভালো করে খাওয়াবি। পিঠের দিকে বিশেষ নজর রাখবি সবসময়। লতিফা নীরবে শুনে যাচ্ছিল। সে জানে না কেন তাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে। কোনো প্রশ্ন করল না, শুধু বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। এদিকে পদ্মজা আবার কাঁদতে শুরু করেছে। অস্পষ্ট স্বরে ডাকছে পূর্ণাকে। পূর্ণা, লতিফা তৎপরতার সঙ্গে পদ্মজার শাড়ি ও বিছানার চাদর পাল্টে দিল। শাড়ি পাল্টানোর সময় হঠাৎ ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠল পদ্মজা। পূর্ণা, পূর্ণা, বোন আমার। লতিফা বিস্ময়ে হতবাক। পদ্মজা তাকে পূর্ণা বলছে কেন? পদ্মজার কান্না শুনে আমি দ্রুত ঘরে ঢুকে পড়ল। তাকে দেখেই উন্মাদের মতো হয়ে গেল পদ্মজা। টেবিল থেকে হারিকেন তুলে নিয়ে আমিরের দিকে ছুঁড়ে মেরে চিৎকার করে উঠল, খুনি, অত্যাচারী, জানোয়ার, জানোয়ার। প্রাণ ফাটা চিৎকারে সমস্ত অন্দর মহল কেঁপে উঠল। হারিকেনের কাঁচের উপর ব্যবহৃত প্লাস্টিক খুলে গিয়েছিল। পদ্মজা সূক্ষ্ম তার দিয়ে জোড়া দিয়েছিল সেটা। সেই তারের একটা অংশ খাড়া হয়েছিল, যেটি আমিরের চোখের পাশে ঢুকে পড়ল। আর একটু হলেই চোখের বড়সড় ক্ষতি হয়ে যেত। যন্ত্রণায় মেঝেতে বসে পড়ল আমির। 2-3 ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। ভয়ে ও উদ্বেগে ছুটে এলো লতিফা। পদ্মজা তখনও রাগে ফুঁসছে। চাদর ছুঁড়ে ফেলেছে মাটিতে। আমির কোনো মতে লতিফাকে বলল, তুই পদ্মজাকে দেখ। তারপর সোজা কলতলার দিকে চলে গেল। চোখের পাশে আঘাত পেল, চোখের ভেতরে তীব্র যন্ত্রণা হচ্ছে। খলিল ও রিদওয়ান বাড়িতে পা দিতেই তাদের কানে বাজল পদ্মজার অস্বাভাবিক চিৎকার। তারা দুজনেই বিস্মিত হলো। এর আগে কখনোই পদ্মজাকে এভাবে কাঁদতে দেখেনি। মেয়েটার আচরণ ছিল সর্বদাই নিয়ন্ত্রিত। খলিল মন্তব্য করলেন, এই ছেলেকে পাগল হইয়া গেল। রিদওয়ান হাসি চেপে বলল, আরো আগে এমন হওয়ার কথা ছিল আব্বা। আমিরকে কলের দিকে ছুটতে দেখে রিনিও গেল তার পিছু পিছু। সে পাগলের মতো পানি ঢালছে চোখে। আহত চোখটা জ্বলে যাচ্ছে যন্ত্রণায়। এটাই তো সে চেয়েছিল, তার হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ সবকিছু টুকরো টুকরো হয়ে যাক। লতিফার হাত শক্ত করে ধরে রেখেছে পদ্মজা। চোখে মুখে এক অদ্ভুত ভাব। চাপা গলায় জিজ্ঞেস করলো, কি আমার বোনকে মেরেছে?
কার হুকুমে এই কাজ হয়েছে? তার চোখের দৃষ্টি দেখে মনে হচ্ছে লতিফা যদি এই প্রশ্নের জবাব না দেয় তাহলে তাকেও মেরে ফেলবে। লতিফা বাড়ি ফেরার পর রিনু তার কাছে ছুটে এসেছিল। যা যা শুনেছে সব উগরে দিয়েছিল। সবকিছু জেনেও বলতে ইতস্তত বোধ করছে লতিফা। শুধু বলল, আগে শাড়িটা পিন্দো, ঠান্ডা লাইকা যাইব। তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল পদ্মজা। লতিফার হাত আরো জোরে চেপে ধরে বলল, তুমি জানো, আমাকে বলো। যতক্ষণ না লতিফার মুখ থেকে কিছু শোনা যাবে ততক্ষণ হাত ছাড়বে না। তার নখ এরই মধ্যে লতিফার হাতের চামড়া বিদীর্ণ করেছে। লতিফা সংক্ষেপে দ্রুত বলল সবকিছু। সব শুনে লতিফার হাত ছেড়ে দিয়ে নিজের হাত নিজেই আঁচড়াতে লাগলো পদ্মজা। মুখ থেকে ক্রোধের অস্ফুট শব্দ বের হচ্ছে, কাঁপছে অক্ষম রাগী। ভয় পেয়ে গেল লতিফা। মাথায় হাত রাখতে চাইলে সেই হাত এক ছটকায় সরিয়ে দিল পদ্মজা। লতিফা দূরে সরে গেল। পদ্মজা শূন্য দৃষ্টিতে তাকিয়ে নিজেকে সামলে নিল গভীর দম নিয়ে। তারপর নীরবে শাড়ি পরে শুয়ে পড়ল। ধীরে ধীরে এগিয়ে এসে তার পায়ের কাছে বসে রইল লতিফা। প্রায় 1 ঘন্টা পর আমির ঘরে ঢুকলো। তার পা ভারী, প্রতিটি পদক্ষেপ যন্ত্রণায় মোড়ানো। লতিফা তাকে দেখে নিঃশব্দে সরে গেল। এক চোখে ঝাপসা দেখছে আমির। ধীরে ধীরে পদ্মজার পায়ের কাছে এসে বসল সে, যেভাবে কোনো ক্লান্ত পথিক তার গন্তব্যে পৌঁছাবার পর বসে। চোখ ঘুরিয়ে ঘরের চারপাশে তাকালো। এই ঘর একটা বিষাদের আধার। আনন্দরা এখানে অনেকদিন আসে না। গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল সে। সেই নিঃশ্বাসে মূর্ত হয়ে উঠল তার সমস্ত বেদনা। পদ্মজার পায়ের আঙুল ধীরে ধীরে টিপে দিল। খুব কান্না পাচ্ছে তার। ইচ্ছে করছে মৃদুলের মতো উচ্চ স্বরে কাঁদতে, কিন্তু পারছে না। বুকের ভেতর একটা পাথর চাপা পড়ে আছে। ঠোঁট কামড়ে ধরল আমির, কান্নাকে প্রাণপণে আটকে রাখার চেষ্টা করে। তার চেষ্টা ব্যর্থ হলো। 2 গাল বেয়ে নেমে এলো অশ্রুর ধারা, আষাঢ়ের অবিরাম বৃষ্টি। সেই অশ্রুতে পদ্মজার পা ভিজে গেল। তার বেদনার সাক্ষী হয়ে রইল। তাদের জীবনের সব সুর ছন্দ এমন নিষ্ঠুরভাবে কে কেড়ে নিল? কেন হলো না একটা দীর্ঘ সুখের সংসার? তবে কেন ঘটল এই পাপ পবিত্রের মিলন? শূন্যের কাছে অভিযোগ জানানো চাই বটে, তবে তার তরফ থেকে কোনো সাড়া মেলে না। ধীরে ধীরে চোখের জল মুছে পদ্মজার পাশে শুয়ে পড়ল আমির। প্রথমে ভাবলো পদ্মজাকে জোরে জড়িয়ে ধরবে। পরক্ষণেই মনে হলো যদি তার ঘুম ভেঙে যায়। তাই সে দূরত্ব বজায় রেখে শুয়ে রইল, যেন সে এক নীরব প্রহরী, প্রিয়জনের ঘুম রক্ষা করছে। শেষ রাতের নিস্তব্ধতা ভেঙে পদ্মজা হঠাৎ কেঁপে উঠল। স্বপ্নের জগতে সে শুধুই রক্ত দেখছিল। রক্তের সাগর, রক্তের নদী, রক্তের পুকুর। ভয়ে বিহল হয়ে চোখ মেলল। পাশ ফিরে দেখল আমির ঘুমাচ্ছে। থমকে গেল পদ্মজা। আমিরের এক চোখ খোলা। বুকের ভেতর একটা তীব্র যন্ত্রণা অনুভব করল সে।
আলতো করে আমিরের আহত চোখটি স্পর্শ করলো। সেই স্পর্শে মানুষটার সমস্ত বেদনা মুছে দিতে চাইল। হঠাৎ কি যেন মনে পড়তেই শুয়ে পড়ল অন্যদিকে ফিরিয়ে। ঠিক তখনই আমির চোখ খুলল। পদ্মজা তাকে এখনো ভালোবাসে, অনুভব করে। তার স্পর্শে, তার কষ্ট বোধে সেই ভালোবাসা প্রকাশ পেয়েছে। আমিরের হৃদয় আবেগে ভারাক্রান্ত হয়ে উঠল। পদ্মজার পিঠের দিকে তাকিয়ে রইল সে। বিষাদ রাঙা ভোরের কোমল আলো ঝাঁপিয়ে পড়ল ঘরের ভেতর। একটা নরম কম্বলের মতো সবকিছুকে আবৃত করে ফেলল। সেই আলো স্পর্শে আমির ধীরে ধীরে চোখ মেলল। পদ্মজা তখনও গভীর ঘুমে মগ্ন। তার চোখে মুখে ঘুমের মধ্যেও একটা অস্থিরতা লক্ষণীয়। মাঝে মধ্যে বিড়বিড় করে কথা বলছে, কারো সঙ্গে গভীর সংলাপে মত্ত হয়ে আছে। আমির সাবধানে কান পাতল। পদ্মজার স্বপ্নেও পূর্ণার সঙ্গে কথা বলছে। সেই উচ্চারণে বেদনা আর অনুশোচনার সুর মিশে আছে। হামিদ ধীরে ধীরে উঠে বসে পায়জামার পকেট থেকে একটা লাল খাম বের করল, যেটা তার হৃদয়ের গোপন কথাগুলোর ধারক। সাবধানে সেই খামটা বালিশের কভারের ভেতরে লুকিয়ে রাখলো। তারপর বিছানা থেকে নেমে একটা চেয়ার টেনে এনে পদ্মজার মুখের সামনে বসলো। ভোরের সেই মায়াবী আলোয় পদ্মজার বিষণ্ণ মুখটা আরো করুণ দেখাচ্ছিল। মুখের প্রতিটি রেখায় একটা গভীর বেদনার ছাপ। আমির অসীম যত্নে একটা পবিত্র কাজ করছে এমন ভাবে পদ্মজার কপালে একটা কোমল চুমু দিল। তারপর হাতে আরেকটি। সেই স্পর্শে সে পদ্মজার সমস্ত বেদনা, সমস্ত যন্ত্রণা নিজের মধ্যে শুষে নিতে চাইল। মৃদু হেসে বলল, তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আবার তোমার পিছু নেব। বন্ধুরা, আমি পদ্মজা উপন্যাসের পর্ব ৩৯ এখানেই শেষ করলাম। নমস্কার।